আসলে হয়েছে কি, গত রাত্রে আমি গতকালকে লাইভেও বলেছিলাম যে রাত্রে আমার কাজ আছে। আর আসলে গত রাত্রে 8টার দিকে কাজে যাই, সকাল 8টার সময় বাসায় ফিরি। এর ভিতরটা কিন্তু কাজের ভিতর দিয়েই গেছে। কারণ সিঙ্গাপুরে যেই জবটা আমি করে থাকি, এই জবটা অনেক সময় অনেকটা সহজ, শরীরে তেমন ক্লান্তি লাগে না, আবার অনেক সময় অনেক হার্ড, মানে অনেক কঠিন। মানে গতকালকের কথা যদি বলি, এটা হলো আপনার একটা ওভার ব্রিজের মাটির নিচে, মাটির নিচ দিয়ে এই ব্রিজটা, সেটা হলো রাস্তার নিচ দিয়ে মানুষ আসা যাওয়া করে। আর যার জন্য এটাতে একটা অ্যাক্সেলেটর ছিল আর কি। আর এই অ্যাক্সেলেটরটা আমাদের কাজ হলো এটা, মানে আগের অ্যাক্সেলেটর, এটা ওল্ড ওল্ড অ্যাক্সেলেটর রিমুভ করতে হবে আর কি। আর সেই ক্ষেত্রে দেখা গেল কি, ওইখানে ওই কাজটাই এই অ্যাক্সেলেটরের সাইড দিয়ে আপনারা দেখে থাকবেন, গ্লাস থাকে, তারপর রাবার থাকে, অনেক জাতীয় যেগুলো সব কিছু বললে হয়তো আপনি নাও বুঝতে পারেন। কিন্তু দেখা গেল কি, ওইটাকে আমরা ডিসমেন্টাল বলে থাকি। এই ডিসমেন্টালগুলো আমি বা আমার সহকর্মীরা ওপেন করেছিলাম, খুলেছিলাম। এটা করতে গিয়ে আপনি বুঝে থাকবেন যে অ্যাক্সেলেটর মানে সিঁড়ি এভাবে থাকে, তো নিচ থেকে যখন উপরে আসা হয়, মেটেরিয়ালসগুলো খুলে খুলে, এই ডিসমেন্টালগুলো খুলে খুলে উপরে রাখা হয়। এটা কিন্তু এই যে অ্যাক্সেলেটরে স্টেপ বাই স্টেপ উপরে ওঠাটা একবার দুইবার হয়তো পারা যায়, কিন্তু আমরা কিন্তু কালকা সেটা সারা রাত্র করেছি। আর সেই ক্ষেত্রে শরীরে যে একটা ঝাঁকুনি, যে একটা পরিশ্রম, তার কিন্তু কমতি ছিল না। এটা কিন্তু সত্য কথা। এখন কথা হলো, কাজ যেটা সেটা করতেই হবে, এখানে আপনার কোনো ছাড় থাকবে না, এটাই নিয়ম। আপনার কাজ আপনার করতে হবে। আর কোম্পানিতে যেহেতু আপনি এসেছেন, কোম্পানির কাছে ওই এগ্রিমেন্টটা দিয়ে এসেছেন। গতকালকে আমাকে দেখুন, আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক ভাই আমাকে প্রশ্ন বলতে, সে আমার কাছ থেকে জানতে চাচ্ছে, সে আমার জুনিয়র। হ্যাঁ, তো দেখা গেল তাকে আমি চিনি না, ঘটনাক্রমে সে তার বড় ভাইকে আমি চিনি, সেও আমার জুনিয়র। তো দেখা গেল কি, ওর পরিচয়টা দেওয়ার পরে আমি ওকে চিনতে পারি, ও আমার পার্শ্ববর্তী গ্রামের ছেলে। সে তাকে হলো মালয়েশিয়াতে, সে আমাকে কল করে, সে মানে যেটা বুঝাইতেছে, আমার সাথে কথা বলতে পেরে তার খুব ভালো লাগতেছে। এখন বিষয়টা হলো, আসলে ভালো লাগাটা এটা স্বাভাবিক, যে আমি যেহেতু ওর সিনিয়র পার্সন, বড় ভাই, আমার প্রতি তার একটা রেসপেক্ট থাকবে, এটাই স্বাভাবিক। যদি আপনার মন সুন্দর হয়, তাহলে অবশ্যই প্রতিটা মানুষের প্রতি আপনার রেসপেক্টটা থাকবে। কথা হলো, সে জানতে চাইতেছে যে ভাই, সিঙ্গাপুরের কি অবস্থা, আর সিঙ্গাপুরে নতুন কোনো লোক আসতে হলে তাদের কি অবস্থা হয়, প্রথম প্রথম তাদের এই আয় ইনকামের রাস্তাটা কি। এখন এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমি যেহেতু সিঙ্গাপুরে থাকি, আমাকে অনেকেই মেসেজ করে থাকে। তার পূর্বে আমি বলে নিই, আমি কিন্তু আসলে যে বললাম না, সকাল 8টার সময় বাসাতে আসছি, এসে আমার অবশ্যই কুকারে অল্প কিছু ভাত ছিল আর ডিম ভাজি করা ছিল, এটা দিয়ে আমি সকালে খাবারটা সেরে নিছি। এখন দেখুন, এই যে এটা হলো আজকের খাবার। আমি ঘুম থেকে উঠেছি হলো 3টার দিকে। আর 3টার দিকে উঠে ভাবলাম যে না, এখন রান্না বাড়া করা যাবে না, সিঙ্গাপুরে আমি রান্না বাড়া করে খাই আর কি। তো এখন কথা হলো, এখন রান্না বাড়া করবো না, তাহলে কি করা যায়। এই যে এই জায়গাটাতে আমি চলে আসলাম। আসার পূর্বে এটা কিন্তু একটা মার্কেট, আমি যেখানে বসা। কিন্তু এখানে হয় কি, আরেকটা সমস্যা আছে, কারো বদনামটা বলতে চাই না ওভাবে, কিন্তু একটু একটু আলোকপাত করি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে ভাত, মানে বিরিয়ানি, খাসির মাংস, গরুর মাংস, সবজি, মানে এভরিথিং পাওয়া যায়। কিন্তু হয়েছে কি জানেন, যেই লোকটা এইসব করে বিক্রি করে, যেই দোকানে এই খাবারগুলো বিক্রি করে, এটা আবার পরিচালনা করে একজন বাংলাদেশি। আমার মতো আরেকটা ভাই এই দোকানে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে কি, ওই ভাইটা রান্নাটা না খুব একটা ভালো হয় না। যদিও দেশ স্বদেশী হিসাবে একটা প্রেম থাকে, যার জন্য ওর কাছে আমি প্রায়ই যাইতাম। যেমন আজকে আমি যাই নাই, সেটা হলো আমি ঘুম থেকে উঠার পরেই আমি যেটা বুঝলাম আর কি, যে না, একটু ভালো সুস্বাদু খাবার খেতে হবে। এটা আসলে সবাই তো চায় একটু সুস্বাদু খাবার খাওয়ার জন্য। যাই হোক, পরে আমি এই জায়গাটার নাম হলো ক্যাপলের যে ভাইটা, বাংলাদেশি ভাইটা বিক্রি করে, তার খাবারের গুণগত মানটা আমার কাছে মনে হয় খুব একটা ভালো না, মানে অতটা স্বাদ পাওয়া যায় না। যার জন্য আজকে আমি তাকি হলো পিঞ্জুরু ডরমিটরি একে ধরেন প্রায় 5-6 হাজার লোক থাকে। আর 1 নাম্বার ব্লকে আমি থাকি, আর আমার পাশে আরেকটা ব্লক আছে, ডরমিটরি 2, মানে 2 নাম্বার ব্লক। এখন কত হলো, ডরমিটরি 1-এও রেস্টুরেন্ট আছে, মানে খাবার বিক্রি করে। তো ডরমিটরি 1-এর বাইরের খাবারটাও অতটা পরিচ্ছন্ন নয়।
কারণ প্রতিনিয়তই সে খাবার মেকিং করছে। প্রায় এখানে আপনারা তো জানেন 6,000 লোক যদি থেকে থাকে তাহলে তার দোকানে 1,000 লোক যাচ্ছে খাবার কেনার জন্য, এটা হয়ে থাকে অনায়াসে। আচ্ছা যাই হোক, ওর খাবারটা চাইতে আমি পাশের ব্লকে চলে গেলাম, তার দোকানের খাবার আবার অনেক ভালো হয়। আমি কিন্তু কারোর নাম মেনশন করি নাই, কেউ আবার এটা বলতে পারবেন না ভাই আপনি ওনাকে ভালো বলে ওনাকে উপরে তুলে দিলেন আর ওনাকে নিচে রাখলেন, না এটা আসলে করা যাবে না। তবে কথা হলো, আমি পরে ওই ডরমিটরি ট্যুর যে রেস্টুরেন্টটা বাংলাদেশি ভাইয়েরা খাবার তৈরি করে থাকে, তাদের খাবারের মানটা মোটামুটি ভালো। আমি এখন যেটা করলাম আর কি, এই যে দেখুন ভাত, সিঙ্গাপুরে সাধারণত এটা একটা মাখান পেপার, মাখান শব্দের অর্থ হলো খাবার। আচ্ছা যাই হোক, এটা একটা মাখান পেপার আর এটাতে করে আমি ভাত নিয়ে আসলাম, মানে এটা দোকানের সিস্টেম, অটোমেটিকলি সিস্টেম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো ভাত। তারপর আমি আজকে আবার হঠাৎ করে, আমি আগে খুব বেশি খাসির পায়া বলতে এই তো আপনারা বুঝতে পেরেছেন, খাসির পায়া নিজেও রান্না করে খেতাম আর কি। এই সিঙ্গাপুরে আপনার কারি প্যাকেটে এভাবে তরকারি দিয়ে থাকে। এই যে দেখুন খাসির পায়া নিয়ে আসলাম। যাই হোক, আমার সাথে পানিও আছে, কিন্তু সত্যি বলতে পানির যে বিষয়টা, এটা হলো পানির বোতলের মধ্যে এই যে মোবাইলটা দেখতেছেন, এই মোবাইলটা হেলান দিয়ে রেখেছি, যার জন্য আমি কথা বলতে পারতেছি আর এই আপনাদের সামনে ভিডিওটা করতে পারছি আর কি। এখন আরেকটা বিষয়, যে সিঙ্গাপুরের যে বিষয়টা বলতে চাইছিলাম, যে সিঙ্গাপুরের যে ভাইটা বললো যে বর্তমানের অবস্থাটা কেমন। এই যে দেখুন, আমি খাসির পায়ার তরকারি নিয়ে আসলাম, ওই ভাইয়ের দোকানের তরকারি ভালো হয়, তো এখন আসলে কেমন হবে সেটা আমার জানা নাই, অবশ্যই আশা করি ভালো হবে। এই যে এটা হলো খাসির পায়ার তরকারি, ভাই আবার মোটামুটি দেখে ভালোভাবেই দিছে তরকারিটা, এই হলো বিষয়। এই ঝুলগুলো পড়ছে। এখন কথা হলো, সিঙ্গাপুরে নতুন শ্রমিকদের যে অবস্থাটা, আমাকে অনেকেই কমেন্ট করে থাকে, অনেকেই মেসেজ দেয় আর কি, যে ভাই নতুনদের জন্য কিছু বলেন। এখন আমি একটা ডেলিভারি কোম্পানিতে আছি, ডেলিভারি সেক্টরে আছে আর কি। সেই ক্ষেত্রে আমার অবস্থানটা একটু কনস্ট্রাকশন সেক্টরের অধীনস্থ আমি কাজ করি, যেহেতু আমাদের মালামালগুলো কনস্ট্রাকশন সেক্টরে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আচ্ছা আমি একটু হাতটা ধুয়ে নিই, কিছু মনে করবেন না। আমার মনে হয় ভিডিওটা লেংথি হয়ে গেছে বা হয়ে যাচ্ছে আর কি। সবাই আসলে কি বলবো, কথা বললে কথা বেরিয়ে আসে আর কি। যাই হোক, এখন আমি খাবার খাচ্ছি, হলো দুপুরের খাবার। এখানে বেজে গেছে আমার এখানে 4টা বাজে 4:05। তো আসলে সাধারণত দুপুরের খাবারটা খেতে হয় আপনার 12টা থেকে 1টা বা 2টার মধ্যে খাওয়াটা বেটার, কিন্তু এখানে কিন্তু অনেকটা বেজে গেছে। যাই হোক, আমি যেটা বলবো, আমি কিন্তু আমার খাবারটা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। যে ভাইয়েরা, নতুন ভাইয়েরা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন, সিঙ্গাপুরে আসাটা এখন কিন্তু মোটামুটি ভালো একটা ব্যয়বহুল একটা অবস্থা। হ্যাঁ, আমি অবশ্যই আমার অবস্থাটাও একটা সময় ব্যাখ্যা করবো আপনাদের সামনে। তবে আমি যেটা বলবো, প্রবাস জীবনটা অতটা সুখের নয়, সুখকর হয় না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যদি পারেন দেশে একটা ভালো কিছু করেন, তারপরে যদি না মনে করেন যে আপনার বয়সটা কম, আপনি প্রবাসে এসে কিছু একটা করতে চান, যে মিনিমাম আপনি 5টা বছর প্রবাসে শুরুতে এসে থাকতে পারবেন, তাহলে আপনি একটা চিন্তা ভাবনা করতে পারেন। সিঙ্গাপুরে এখন $400 থেকে $500 শুরুতেই বেতনের একটা অঙ্ক ধরা হয়, এবং আপনার ভাগ্য ভালো থাকলে, ওভারটাইম থাকলে আপনি আস্তে আস্তে যে এই বেতনটারে অনেকটা উপরে নিয়ে যেতে পারেন, এবং দেখা যাবে কি আপনি $700-800 পেতে পারেন, $1000 পেতে পারেন। কিন্তু আমি দেখেছি অনেক ভাই আছে আমাদের এখানে শিপইয়ার্ডে কাজ করে, তারা কিন্তু আপনার আমি দেখেছি $400 মাসে বেতন পায়। এটা কিভাবে তারা আসলে বিষয়টাকে করে থাকে সেটা আমি জানি না, $500 বেতনও পায়। যাই হোক, সর্বোপরি ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি ভিডিওটার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। যারা ভিডিওটা আসলে ধৈর্য সহকারে দেখেছেন তারা অনেক বেশি ভালো থাকবেন, না দেখলেও সমস্যা নাই, কারণ প্রতিটা মানুষের সময়ের মূল্য দিতে হবে। সবাই ভালো থাকবেন। যারা প্রবাস জীবন বেছে নিতে চাচ্ছেন, বুঝে শুনে পা বাড়াবেন, আর অবশ্যই শরীরের প্রতি যত্ন নেবেন, ফ্যামিলিকে ভালোবাসা দিবেন। অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।